হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউর ফেভারিট চ্যানেল মনোরঞ্জন স্যার ম্যাথ ক্লাস। সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক শুভকামনা জানিয়ে আজকে আবার একটা নতুন ক্লাস শুরু হতে চলছে। তো দেখো, আমরা পার্টস অফ স্পিচ পড়ছিলাম, তো সেখানে আমাদের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আজকে আমরা ভার্ব পড়ব। এর যত ক্লাসিফিকেশন আছে, যত রকমের ভার্ব আছে, সেগুলো জানবো, শিখবো। তবে শুরু করার আগে একটা কথা, তোমরা সবাই বলবো না, অনেকেই কমেন্টস করেছো যে তোমাদের এক্সারসাইজ করালে ঠিক হতো। মানে প্রত্যেকটা যেমন পার্টস অফ স্পিচের এক একটা শেষ হওয়ার পরে তোমাদের সামনে কিছু এক্সারসাইজ রাখলে ব্যাপারটা ঠিক হতো। কিন্তু দেখো, আমি চাইছি তোমরা বেসিক থেকে ক্লাসটা শুরু করেছো, বেসিক থেকে তোমাদের বেসটা বা ভিতটা যাতে ঠিকঠাক শক্তপোক্ত হয়। তো সেই কারণে তোমরা জাস্ট কনসেপ্টের উপরে জোর দিয়ে আমি যেই কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার করাচ্ছি সেগুলো তোমরা এক এক করে ক্লিয়ার করো। যখন আমাদের দেখো আর 3-4টে রয়েছে পার্টস অফ স্পিচ, যখন কমপ্লিট হয়ে যাবে তখন তুমি যখন করতে যাবে তখন তোমাকে এক্সারসাইজ করানো হবে। দেখো, এগুলো তোমরা যাতে এক্সাম হলে বা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো তার জন্য এই থিওরিটা পড়ানো হচ্ছে, তার জন্য বেসিক থেকে পড়ানো হচ্ছে। আর এক্সারসাইজ অবশ্যই করানো হবে। তোমরা যেটা বারবার বলছো সেটা ভেবে তোমরা শুধু শুধু সময় নষ্ট করো না, তোমরা বেসিকটা ক্লিয়ার করো। এখানে যদি তোমাদের গলত থেকে যায়, মানে গোড়ায় গলত থেকে গেলে পরে কিন্তু তুমি কুল পাবে না। তোমার একটা ক্লাস জমে গেল, মানে তুমি কোথায় পিছিয়ে গেছো তুমি সেটা নিজেও বুঝতে পারবে না। এখন তোমাদের যদি মনে হয় এক্সারসাইজ করানো হচ্ছে না, কি করে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি বুঝতে পারছি না, এখানে আমি ক্লাস করব না, তাহলে তুমি ভুল ধারণার মধ্যে রয়েছো। আর তুমি যদি না করে থাকো তুমি নিজে পস্তাবে এবং নিজে আবার টাইম ওয়েস্ট করে তোমার আবার দেখতে হবে। আমি একটা কথা শুরু থেকে বলে এসেছি, সেটা হলো নিজেকে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, ধৈর্যশীল হতে হবে। তোমার কি করে ভালো হয় তার জন্য আজকে আমি এখানে আছি। তো সেটা করার জন্য যা যা করতে হয় আমি আপ্রাণ চেষ্টা করে সেগুলো করব। তো সেখানে আমি কোনটা করাবো বা কোনটা করাবো না তোমরা আমাকে বলতে পারো, সাজেস্ট করতে পারো, আই ডোন্ট মাইন্ড। কিন্তু তোমাদের যেটা বেস্ট হবে, যেটা ঠিক হবে, আমি কিন্তু সেটাই বলবো এবং সেটা তোমাদের শুনতে হবে। এটা কিন্তু তোমাদের শুনতে হবে, এটা শুনে দেখো, তারপরে তুমি দেখবে যে তোমার জায়গাটা কোথায় গিয়ে দাঁড়ায়। তো তোমার জায়গাটা ঠিক করে দাঁড় করানোর জন্য যেটা যেটা লাগে, যেভাবে পড়ালে ঠিক হয়, আমি কিন্তু সেটাই চেষ্টা করছি। তোমরা হয়তো এখন আমার কথাটা বুঝতে পারছো না, কিন্তু একটা সময় মনে রেখো এই কথাটাই তোমরা মনে করবে। তো সুতরাং টাইম ওয়েস্ট না করে তোমরা এই বেসিক যেটা চলছে, আমি যেই থিওরি গুলো তোমাদের জানাচ্ছি, যেগুলো বোঝাচ্ছি, সেগুলো তোমরা জানো। শুধু দেখবে এটা যখন জানা শেষ হবে, যখন কমপ্লিট হয়ে যাবে, এর অ্যাপ্লাইটা কি করে করতে হয়, তখন দেখবে আসল মজাটা। যে সিরিয়াসলি করছো সে খুব স্যাটিসফাইড হবে, যে সিরিয়াসলি করছো না, ফাঁকি দিয়ে যাচ্ছ বা ভাবছো এটা করাচ্ছে না, এখানে ঠিকঠাক হচ্ছে না, সে দেখবে সে আবার ঘুরে এই ক্লাসগুলোই দেখতে হবে। তো সুতরাং আর কথা বাড়াবো না, চলো শুরু করি। আজকে আমরা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো, পার্টস অফ স্পিচের একটা ভাগ, সেটা হলো ভার্ব। ভার্বের বাংলা হচ্ছে কি? ক্রিয়া। আর এই ক্রিয়া শব্দের সঙ্গে আমরা সবাই পরিচিত। ক্রিয়া মানে হচ্ছে কি? কাজ করা বা অ্যাকশন, তাই তো? তো অ্যাকশন, তো সেই ক্রিয়া আজকে আমরা পড়বো। ক্রিয়া কাকে বলে, ক্রিয়ার ক্লাসিফিকেশন, ক্রিয়ার এক্সাম্পল, আমরা সব দেখো। ক্রিয়াটা পার্টস অফ স্পিচের সবচেয়ে ভাইটাল এবং ইম্পর্টেন্ট একটা কিন্তু পার্টস অফ স্পিচ। এটা তুমি ঠিক করে না বুঝলে, ঠিক করে না জানলে তুমি অনেক জায়গায় প্রচুর ভুল করবে। আর এটা এমন ভাবে দেখো রেডি করা রয়েছে, সেখানে কিন্তু তুমি যদি ঠিকঠাক করে দেখো তোমার আর ভার্বে কোনো কোনো অসুবিধা কখনোই হবে না। আমি শুরুতে একটু বেশিখানি বক বক করলাম, তো আশা করি অসুবিধা থাকলে তোমরা এইটুকু স্কিপ করে যেতে পারো, এখনই ক্লাস শুরু হচ্ছে। তো দেখো, কন্টেন্ট সবাই জানো, আগে পরে যারা করেছো বা না জানলে সবাই দেখে নেবে। ভার্ব, ভার্ব হচ্ছে কি? ক্রিয়া। ক্রিয়া কাকে বলে? আমরা সাধারণত জানি যে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝানো হয় তাকে আমরা ক্রিয়া বলি। এটা আমরা বলে থাকি যে কোনো কাজ করাকেই ক্রিয়া বলে। আজকে শিখবে যে ক্রিয়া কাজ করা ছাড়াও হয়, কাজ করা ছাড়াও ক্রিয়াকে বোঝানো হয়। তো যে ওয়ার্ড দ্বারা দেখো কাজ করা, খাওয়া দাওয়া, লওয়া হওয়া, এরকম আমরা পড়ে এসেছি যে বোঝায়, তাকে আমরা কি বলি? ক্রিয়া বলি বা ভার্ব বলি, তাই তো? তো সেই ভার্ব আজকে আমরা পড়বো। ক্রিয়া কাকে বলে দেখো, ক্রিয়ার একটা উদাহরণ, যেমন গো, ইট, স্লিপ, বাই, রান, রাইট, এগুলো কিন্তু সবই একটা ক্রিয়া।
এগুলো সবই ক্রিয়া, এগুলো সব কিছু দ্বারা কি হয়, কাজ করা বোঝানো হয়। যেমন দেখো গো যাওয়া, ধরো তুমি কোথাও যাচ্ছ, এটা দিয়ে কাজ করা বোঝানো হচ্ছে। ইট তুমি খাচ্ছ, স্লিপ ঘুমোচ্ছ, বাই তুমি কিনছো, রান তুমি দৌড়চ্ছ, রাইট তুমি লিখছো। এগুলো এগুলো প্রত্যেকটা এক একটা ভার্ব। তো এখানে দেখো দা ডগস রান থ্রু দা পার্ক, কুকুরটি পার্কের মধ্য দিয়ে কি করলো, দৌড়ে গেল। তাহলে এখানে ভার্ব কোনটা, এখানে তোমার ভার্ব হয়েছে রান, দৌড়ে গেল। তারপর দেখো দা ডগ বার্কড লাউডলি, এখানে একটা অ্যাকশন বোঝাচ্ছে। অ্যাকশন কি, যে এর কাজ করা বোঝাচ্ছে, যে ডগ কি করছে, ঘেউ ঘেউ করছে জোরে জোরে, ঘেউ ঘেউ করে ডাকছে জোরে জোরে। তো এখানে যে ঘেউ ঘেউ করে ডাকছে এটা এখানে ক্রিয়া। তারপর দেখো শি ইজ হ্যাপি, এখানে ইজটা হচ্ছে আমার ক্রিয়া। এটা কি, মানে সে সুখী, যে সে খুশি, তার একটা অবস্থা বোঝাচ্ছে। এখানে কিন্তু দেখো কাজ করা বোঝাচ্ছে না, তুমি খুশি সেটা কিন্তু কোনো কাজ করছো না তুমি। খুশি হতে কিন্তু কাজ করতে হয় না। যেমন আমি তোমায় পড়াচ্ছি, ধরো আমি হ্যাপি, আমি খুশি হলাম, এর জন্য কিন্তু আমি কোনো কাজ করছি না। এটা কি, স্টেট অফ বিং, যে মানে কিছু হওয়া বোঝাচ্ছে, তাই না? তো শি ইজ হ্যাপি, এখানে দেখো ইজটা হচ্ছে আমার ভার্ব। তারপর দেখো হি হ্যাজ এ কার, এখানে ভার্ব হচ্ছে কি, আমার ভার্ব হচ্ছে হ্যাজ। এখানে কি করছে, এই হ্যাজটা কি মানে প্রকাশ করছে, ভার্ব তো এটা, এটা পসেশন, পসেশন এক্সপ্রেস করছে। পসেশন মানে কি, হক, মুঝে হক হে, একটা কথা জানো তো, হক মানে হচ্ছে অধিকার, পসেশন। এখানে দেখো সাবজেক্টের অধিকার বোঝাতে হ্যাজটা ব্যবহৃত হচ্ছে, মানে ভার্ব হিসেবে। যেমন হি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে, মানে গাড়িটা কার আছে, তার আছে। তাহলে এখানে কি দ্বারা আমরা বোঝাচ্ছি যে গাড়িটা তার, হ্যাজ, হ্যাজ ভার্বটা কিন্তু সেটা বোঝাচ্ছে। তো সুতরাং এটা হচ্ছে রিলেশনশিপ কিসের মধ্যে ই করছে, পসেশনের মধ্যে। ক্লিয়ার? এই হলো তোমার ভার্ব। ভার্বের উদাহরণ দেখলে, ভার্বের ফর্ম দেখলে, রূপ দেখলে, গো, ইট, স্লিপ, বাই, রান, রাইট, এগুলো হচ্ছে এক একটা ভার্ব। তারপর দেখো অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব দুই রকমের হয়। অ্যাকশন কি, কোনো কাজ করা। দেখো এখন অ্যাকশন তুমি দু রকমের হয়, একটা ফিজিক্যাল হয়, ফিজিক্যাল অ্যাকশন হয়, আর একটা মেন্টাল অ্যাকশন হয়। ফিজিক্যাল অ্যাকশন কোনগুলোকে আমরা বলবো, যেগুলোতে আমাদের কায়িক শ্রম করতে হয়, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে আমরা যেই কাজগুলো করি সেগুলো হচ্ছে কি আমাদের ফিজিক্যাল ভার্ব বা ফিজিক্যাল অ্যাকশন। আর মেন্টাল কি, যেগুলো আমরা মনন বা মানসিকতা দিয়ে চেষ্টা করি বা মন দিয়ে ভেবে থাকি, যেগুলো করার জন্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো ব্যবহার করতে হয় না, সেগুলো হচ্ছে কি ভার্ব, সেগুলো হচ্ছে তোমার মেন্টাল ভার্ব। ঠিক আছে, দেখো ফিজিক্যাল ভার্বের মধ্যে ফিজিক্যাল অ্যাকশন কোনগুলো পড়ে, দা চিলড্রেন রান। এখানে দেখো রান, এটা রানটা তুমি যখন দৌড়বে, দৌড়তে গেলে তোমার কিন্তু হাত পা এগুলো ছুটতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু ফিজিক্যাল। তারপরে দেখো হি অ্যাট এ ডেলিশিয়াস পিৎজা, সে একটা সুস্বাদু পিৎজা খেয়েছিল। তো এখানে ইট, ইটের পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট, ইট অ্যাট, ইটের পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট। আমরা এগুলো টেন্সের মধ্যে সব শিখবো। টেন্সটা শুধু দেখো পার্টস অফ স্পিচটা কমপ্লিট করে আমরা টেন্সটা কমপ্লিট করি। যে সিরিয়াসলি করছো সে শুধু দেখবে যে তুমি যেইটুকু টাইম এর পিছনে দিচ্ছ তার যে কত বড় মূল্য সেটা তখন সে বুঝবে। আর যারা দেখছো না, যারা ফাঁকি দিচ্ছ, তারা ফাঁকির নিচে পড়ে থাকবে। তার ওই ফাঁকির নিচ থেকে ওঠা না ভীষণ টাফ। মনে হয় যে ঠিক আছে আমার দুটো ক্লাস তো জাস্ট জমে আছে, কিন্তু ওই দুটো ক্লাস কমপ্লিট করবে, যখন কমপ্লিট করে উঠতে পারবে তখন তুমি দেখবে যে কতটা তুমি স্ট্রাগল করে ওই জায়গাটায় উঠতে পেরেছো। তো সুতরাং সময়ের কাজ সময় করতে হয়, তো সময়ের কাজ দেরি করে করলে একদম হবে না, তো সময়ের কাজ সময় করতে হবে। তো দেখো ইটের পাস্ট টেন্স এটা অ্যাট দেওয়া আছে, তো সেই কথা বলতে টেন্সের কথায় চলে গেলাম। যাই হোক, হি অ্যাট এ ডেলিশিয়াস পিৎজা, সে একটা সুস্বাদু পিৎজা খেয়েছিল। এখানে আমরা যখন খাই তখন কি করি, আমরা দাঁত দিয়ে চিবোই, আমাদের জিভ লাগে, জিভ দিয়ে আমরা এদিক সেদিক করি খাবারটা, তাই তো? এটা কিন্তু আমাদের শরীরের মানে পার্টস কাজ করছে এখানে, যেমন জিভ কাজ করছে, দাঁত কাজ করছে। তাহলে এটা কি আমাদের একটা ফিজিক্যাল ভার্বের মধ্যে পড়ছে, ফিজিক্যাল অ্যাকশন বোঝাচ্ছে এটা। তারপর দেখো দা স্টুডেন্ট রোট এ পোয়েম, একটা ছাত্রটি কি করেছে, রোট লিখেছিল, এ পোয়েম একটা কবিতা লিখেছিল। এখানে দেখো ভার্ব আমাদের রোট, রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোট, রাইট লেখা, রোট লিখেছিল। ঠিক তেমনি দেখো দা অ্যাথলেট থ্রু দা জ্যাভলিন, জ্যাভলিন জানো তো, জ্যাভলিন ছোড়া। তো সেখানে জ্যাভলিনটা যখন তুমি ছুড়বে, থ্রো হচ্ছে ছোড়া, থ্রু হচ্ছে ছুঁড়েছিল,
তাহলে জ্যাভলিনটা যখন ছুটছো তখন কিন্তু তোমার হাত পা সবই লাগছে, কারণ ওটা ছুটতে গেলে ঠিকঠাক ভাবে ছুটতে গেলে তখন কিন্তু তোমার অঙ্গ প্রত্যঙ্গ বাঁকা সোজা যেরকম করতে হয়, যারা ট্রেইনার তারা কিন্তু সব বলে, তো সেখানে কিন্তু তোমার ফিজিক্যালি কাজ হচ্ছে। তো সুতরাং ফিজিক্যাল অ্যাকশন বোঝাতে দেখো এই ভার্ব গুলো ব্যবহার হয়, যেমন এখানে এটা 3 হচ্ছে ভার্ব। তারপর মেন্টাল, যে মানসিক, যেগুলো আমাদের মনন দিয়ে চিন্তা করতে হয়, চিন্তা ভাবনা করি, সেগুলো দ্বারাও কাজ করা বোঝানো হয়, ঠিক আছে। যেমন কি দেখো, আই থিঙ্ক আই লেফট মাই কিস অ্যাট হোম, আমার মনে হচ্ছে আমি আমার চাবি বাড়িতে রেখে এসেছি। তাহলে এখানে আমাদের ভার্ব কোনটা? থিঙ্ক। এখন যদি তুমি থিঙ্ক করছো, আমি থিঙ্ক কিন্তু চুপচাপ বসে থেকেও করতে পারি, আমি দৌড়ে দৌড়েও করতে পারি, আমি যে কোনো জায়গায় দাঁড়িয়েও করতে পারি, যে কোনো অবস্থায় থিঙ্ক করতে পারি। তার জন্য কিন্তু আমার ফিজিক্যাল যে পার্টস বা অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো কিন্তু আমার ইউজ করতে হচ্ছে না। তো মেন্টাল ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। তো তেমনি দেখো, শি বিলিভস ইন অনেস্টি, ঠিক আছে, সে কি সততায় বিশ্বাস করে। আই আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট নাও, এই যে বুঝতে পারা, আমি এখন বুঝতে পারছি, কনসেপ্টটা এখন আমি বুঝতে পারছি। হি ফরগট টু ব্রিং হিজ আমব্রেলা, সে তার কি ছাতা আনতে কি হয়েছিল, ছাতা আনতে ভুলে গেছিল, ঠিক আছে। তো এখানে ফরগেটের পাস্ট ফর্ম আছে ফরগট, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি মেন্টাল, মেন্টাল অ্যাকশন অফ ভার্ব, ঠিক আছে। তাহলে তুমি ফিজিক্যাল ভার্ব কোনগুলো সেটা বুঝলে, ফিজিক্যাল অ্যাকশন কোনগুলো দিয়ে বোঝায়, মেন্টাল অ্যাকশন কোনগুলো দিয়ে আমরা বুঝি, সেটা কমপ্লিট হলো। তারপর দেখো নেক্সট, এখানে বলা আছে কি স্টেট অফ বিইং ভার্বস। যেমন দেখো আই এক্সিস্ট, ঠিক আছে, এক্সিস্ট করা মানে কি অস্তিত্ব, যে আমি বিদ্যমান, ঠিক আছে, আমি বিদ্যমান। এখানে দেখো আমি বিদ্যমান, এখানে কিন্তু আমি কোনো কাজ করছি না বা কাজ করা বোঝানো হচ্ছে না, কিন্তু তারপরে এটা কিন্তু ভার্ব, যে আই এক্সিস্ট, আমি এখানে বিদ্যমান, এই বিদ্যমান থাকাটাই হচ্ছে এখানে কাজ, এক্সিস্ট হচ্ছে এখানে ভার্ব। ঠিক তেমনি দেখো দ্য ক্যাটারপিলার উইল বিকাম এ বাটারফ্লাই, এখানে এই জন্য বিকাম, এখানে এক্সিস্ট, দেখো এই যে এখানে এক্সিস্ট, এখানে তোমার বিকাম, তো এখানে শি সিমস ভেরি হ্যাপি, দ্য ক্লাউডস অ্যাপিয়ার্ড ফ্লুফি, ঠিক আছে। এগুলো সব হচ্ছে কি আমার যে একটা অবস্থা বোঝাচ্ছে, তাই না, হওয়া বোঝাচ্ছে, এইগুলো হচ্ছে তোমার কি ভার্ব। তারপর দেখো দ্য ক্লাউডস অ্যাপিয়ার্ড ফ্লুফি, এর মানে হচ্ছে, এটার মানে হচ্ছে কি বলো, তুলতুলে নরম। সাদা মেঘগুলো কেমন হয়, তুলতুলে নরম হয় না, তুলতুলে নরম, তুলতুলে তুলোর মতো নরম। তারপর দেখো শি সিমস ভেরি হ্যাপি, তাকে কি খুব খুশি দেখাচ্ছে, ঠিক তাকে খুশি দেখাচ্ছে সিমস, এখানে এটা হচ্ছে আমাদের ভার্ব। তারপর দেখো দ্য ক্যাটারপিলার উইল বিকাম এ বাটারফ্লাই, ক্যাটারপিলার মানে কি শুয়োপোকা, কি হবে বাটারফ্লাই, শুয়োপোকা প্রজাপতি হয়, জানো তো তোমরা, ঠিক আছে। এখানে বিকামটা হচ্ছে কি আমাদের ভার্ব। তারপর দেখো আই এক্সিস্ট, যে আমি বিদ্যমান, সেটা এখানে হচ্ছে কি ভার্ব। তারপর দেখো লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব আমরা কাকে বলবো, লিঙ্কিং ভার্ব গুলো দেখো এমন যেগুলোর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু সাবজেক্টের সঙ্গে যে বাকি অংশগুলো রয়েছে, একটা সেন্টেন্সে সাবজেক্টের সঙ্গে যে বাকি অংশগুলো থাকে তার সঙ্গে একটা সম্পর্ক বা রিলেশন বা কমপ্লিট করে সেন্টেন্সটা, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। যেমন দেখো আই অ্যাম হাংরি, আমি ক্ষুধার্ত, এখানে কিন্তু অ্যাম এর কোনো আলাদা করে অর্থ বা আলাদা করে কিছু হচ্ছে না, তাই না, কিন্তু এখানে এটা ভার্ব হিসেবে কিন্তু ইউজ হয়েছে, এখানে অ্যামটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে, যে আই এম হাংরি, আমি যে ক্ষুধার্ত সেটা বোঝাতে এখানে অ্যাম ভার্বটা আমরা ইউজ করেছি। আর এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। যেমন শি বিকেম এ ডক্টর, ঠিক আছে, সে একজন ডাক্তার হয়েছিল, এখানে এই বিকেমটা হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। তারপর দেখো দ্য ফ্লাওয়ার্স স্মেল সুইট, ফুল থেকে কি মিষ্টি গন্ধ বা সুবাস বেরোচ্ছে, এখানে এটা হচ্ছে আমাদের ভার্ব। তারপর দেখো দ্য মিউজিক সাউন্ডস, এখানে সাউন্ড হচ্ছে আমাদের ভার্ব। তারপর দেখো দা স্যুপ টেস্ট ডেলিশিয়াস, এখানে টেস্ট হচ্ছে আমাদের কি ভার্ব। কি ভার্ব এগুলো, এগুলো সব হচ্ছে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। এখানে এখানে দেখো দা স্যুপ ডেলিশিয়াস বললে আমরা বুঝি যে স্যুপটি হচ্ছে কি ডেলিশিয়াস মানে সুস্বাদু, কিন্তু এখানে টেস্ট দিয়ে বোঝানো হয়েছে যে স্যুপের টেস্ট হচ্ছে ডেলিশিয়াস, ঠিক আছে। দা মিউজিক বিউটিফুল, দেখো মিউজিক আমরা যখন শুনি মিউজিকটা সুন্দর, আমরা শুনছি যে মিউজিক বিউটিফুল, কিন্তু এখানে সাউন্ড, এই সাউন্ডসের কিন্তু আলাদা করে অর্থ বা মিনিং হচ্ছে না, কিন্তু এটা ভার্ব হিসেবে সেন্টেন্সে বসছে। আর আমাদের একটা সেন্টেন্স হতে হলে অবশ্যই সেখানে একটা ভার্ব লাগবে, সেখানে ভার্বের ডিরেক্ট মিনিং থাক বা না থাক, ভার্ব আমাদের সেন্টেন্সে থাকতেই হবে, উইথাউট ভার্ব কখনো সেন্টেন্স হয় না, ঠিক আছে। তারপর দেখো এখানে আমাদের বিকামটা হচ্ছে ভার্ব, তেমনি তাহলে বোঝা গেল লিঙ্কিং ভার্ব। দেখো আমরা
সবগুলো ভার্বের যতগুলো ভাগ আছে সব নিয়ে আমরা আলোচনা করব এক এক করে। এখানে জাস্ট তোমাদের টাচ দিয়ে যাচ্ছি, এরপরে আমরা ঢুকবো এক এক করে সবগুলো পার্ট দেখবো যে ভার্বের কি কি ক্লাসিফিকেশন রয়েছে, কোনটার ব্যবহার কেমন, কি করে আমরা কোনটা বুঝবো, কোনটা আইডেন্টিফাই করব, এগুলো সব আমরা এক এক করে শিখবো, ঠিক আছে। তারপর দেখো হেল্পিং ভার্ব। দেখো হেল্পিং ভার্ব শুনে বুঝতে পারছো হেল্প করা, সাহায্য করি ভার্ব থাকবে এখানে। তাহলে হেল্পিং ভার্ব কোনগুলো, যেমন আই ডু মাই হোমওয়ার্ক এভরিডে, এখানে ডু হচ্ছে আমার হেল্পিং ভার্ব। এখানে ডু হচ্ছে আমাদের কি, ডু হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। তারপর দেখো শি ডাজ নট লাইক স্পাইসি ফুড, এখানে ডাজটা হেল্পিং ভার্ব। আই হ্যাভ, এখানে হ্যাভ হেল্পিং ভার্ব। উই হ্যাভ হেল্পিং ভার্ব। এই উইল হেল্পিং ভার্ব। শ্যাল, ক্যান, কুড, মাইট, শুড, এগুলো সব হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। এগুলো কি করে, এগুলো আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হতে সাহায্য করে। যেমন আই ডু মাই হোমওয়ার্ক এভরিডে, আমি আমার কাজ রোজ দিন করি। শি ডাজ নট লাইক স্পাইসি ফুড, সে কি করে, সে স্পাইসি ফুড পছন্দ করে না। দেখো হেল্পিং ভার্বের একটা কাজ আছে, সেটা হলো এ টেন্স, পারসন, নাম্বার অনুযায়ী টেন্স আইডেন্টিফাই করতে সাহায্য করে। যেমন কি দেখো এখানে তুমি শি ডাস বসিয়েছো, এখানে শি ডাস, তো শি ডাস এখানে ডু নয় কেন, এখানে আমাদের সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হচ্ছে শি, শি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরে আমরা কি বসাই, এগুলো বলেছি পেছনের ক্লাসে বলেছি, যারা ভুলে গেছো একবার দেখে আসবে। কি বলেছিলাম, যে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে আমরা এস বা ইএস যোগ করি, যার কারণে এখানে ডু না হয়ে কি হয়েছে, এখানে ডাজ হয়েছে। যেমন এটা দেখো, এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বানাই। তো এখানে দেখো, এখানে কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার বলে এখানে কিন্তু আমরা ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করিনি, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে আমরা ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করেছি। এই পুরো ব্যাপারটা আমরা টেন্সের মধ্যে আরো ভালো করে বলবো, ভালো করে শেখাবো যে তুমি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট যতগুলো ভাগ আছে কি করে আইডেন্টিফাই করবে, আমরা পাস্ট টেন্স কি করে চিনবো, পাস্ট টেন্সের যে 4টে ভাগ রয়েছে সেগুলো কি করে বুঝবো, সেগুলো আমরা সেই ক্লাসে করাবো, ঠিক আছে। এখানে জাস্ট বেসিক, আমি দেখো এই কারণে তোমাদের বারবার বলছি, আমি যেই বেসিকটা করাচ্ছি তোমরা সেই বেসিক গুলো একই প্রবাহে জাস্ট করে যাও, দেখবে তোমার কোথাও আটকাবে না। যখন ক্লাসটা কমপ্লিট হবে তখন তুমি এর গুরুত্বটা বুঝবে। যে সিনসিয়ারলি সিরিয়াসলি করছো না, সে নিজেও বুঝতে পারছো না তুমি কি অ্যাচিভ করছো, তুমি যে আজকে যে কি অর্জন করে যাচ্ছ সেটা তুমি নিজেও এখন বুঝতে পারছো না। তো আমি বারবারই বলবো, যদি কে সিরিয়াসলি হও তাহলে তুমি ঠকছো না, তুমি দেখবে তোমার জায়গাটা, তুমি যেটা বানাচ্ছ, তুমি তোমার যা বেস্টটা করছো, সেই বেস্টটা অনেকের নেই, অনেকে করতে পারেনি, অনেকে করতে পারবে না। তো সুতরাং সিরিয়াসলি দেখো, সিরিয়াসলি ভাবো, হ্যাঁ। তো দেখো এগুলো সবই হচ্ছে কি আমার হেল্পিং ভার্ব, ঠিক আছে। দেখো ভার্বের অনেকগুলো ভাগ, সেগুলো আমরা এক এক করে পড়বো। আর এই ভাগগুলো পড়ার আগে আগের দিনের মতো আজকে একটা কথা বলি। ধরো কোন একটা ভার্বকে এই ভাগে ভাগ করে হলো, সেগুলো নিয়ে তোমাদের একদম চিন্তা নেই, একদম মাথা ঘামানোর কিচ্ছু নেই, বা ওটা মনে রাখতে হবে, মেমোরাইজ করতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই। কিন্তু তুমি প্রত্যেকটা যে ভাগ রয়েছে সেই ভাগে সেখানে ভার্বকে কিভাবে তুমি আইডেন্টিফাই করবে, কাকে সেটা বলে, সেই জিনিসটা জাস্ট বুঝে, কোনো মুখস্থ না, জাস্ট বুঝবে, বুঝে তারপর নিজের মধ্যে ঢুকিয়ে রাখবে। মানে সেটা কি বলতো, মানে সেটা যেভাবে তোমার সাহায্য হয় বুঝতে, সেইভাবে তুমি বুঝবে। আমি তার জন্য এখানে রয়েছি। তো ওটা কমপ্লিট হলে তাহলে তুমি দেখবে ভার্বের যখন থিওরিটা তোমার মাথায় থাকবে, তখন তুমি আর ভার্ব আইডেন্টিফাই করতে কখনো তোমার ভুল হবে না, বা একটা সেন্টেন্স তুমি ঠিকঠাক ভাবে লিখতে পারবে, ঠিকঠাক ভাবে আইডেন্টিফাই করতে পারবে, ঠিক আছে। দেখো ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি ফাইনিট ভার্ব, আর একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব সমাপিকা ক্রিয়া, নন ফাইনিট ভার্ব অসমাপিকা ক্রিয়া, এগুলো আমরা সবাই পড়েছি। তো সেগুলো পড়া জিনিসগুলো দেখো পড়ছি কিন্তু আবার, তো সিরিয়াসলি দেখো ফাইনিট ভার্ব আমরা কাকে বলবো, যে ভার্ব কোনো সেন্টেন্সের বক্তব্য সমাপ্ত করে এবং উক্ত সেন্টেন্সের সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুযায়ী, দেখো এই কথাগুলো ভালো করে বুঝবে, উক্ত সেন্টেন্সের যে ভার্ব কোন সেন্টেন্সের বক্তব্য সমাপ্ত করে, একটা সেন্টেন্স তার বক্তব্য সমাপ্ত করছে এবং উক্ত সেন্টেন্সের কি করছে, উক্ত সেন্টেন্সের সাবজেক্ট এর পার্সন ও নাম্বার অনুযায়ী যার কি হচ্ছে রূপ নির্ধারিত হয়, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো ফাইনিট ভার্ব, ঠিক আছে।
দেখো তাকে আমরা বলবো ফাইনিট ভার্ব, ঠিক আছে। উক্ত সেন্টেন্সে দেখো এখানে কি সাবজেক্ট পার্সন ও নাম্বার অনুযায়ী। তাহলে একটা সেন্টেন্সে দেখো সাবজেক্ট পার্সন নাম্বার এগুলো তো আমরা বলেছি যে সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে পার্সন বা নাম্বার আমরা কি করে বোঝাই, ভার্বের সঙ্গে কিভাবে কি হয়। তো সেখানে দেখো এখানে কপিল সিংস এ সং, কপিল একটি গান গাইছে, তাই না। হি রোট এ লেটার, এখানে তোমার সিংসটা কি ভার্ব, এখানে রোটটা কি ভার্ব। কপিল একটা গান গাইছে, হি রোট এ লেটার, সে একটি চিঠি লিখেছিল। তো তাহলে এখানে দেখো সাবজেক্ট ও পার্সন ও নাম্বার অনুযায়ী কিভাবে রূপটা নির্ধারিত হয়েছে। এখানে আমাদের সাবজেক্ট কি, এখানে আমাদের সাবজেক্ট কি, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে কি দেখো, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে কপিল, ঠিক আছে। এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে কপিল, সাবজেক্ট হচ্ছে কপিল। তাহলে সাবজেক্ট সেন্টেন্সের সাবজেক্ট এর পার্সন ও নাম্বার অনুযায়ী তাহলে কপিলটা কি কি পার্সন, ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন বলো। আমি পার্সন তোমাদের পড়িয়েছি, আমি তোমাদের এই ছকটা করিয়ে দিয়েছি, তার মধ্যে পার্সন আছে। ফার্স্ট পার্সন কি একবার বলে দিই, আমি আমরা, সেকেন্ড পার্সন তুমি তোমরা, থার্ড পার্সন এগুলো বাদে সবকিছু। তাহলে দেখো আমি আমরা তুমি তোমরার মধ্যে কপিল নিশ্চয়ই পড়ে না, এটা কি আমাদের থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সন কপিল একজন, কপিল কে, কপিল একজন আছে, তাই তো। তাহলে এটা কি, এটা আমাদের সিঙ্গুলার নাম্বার। তো সিঙ্গুলার নাম্বার হলে কি ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, যেটা আমি একটু আগে বললাম। তাহলে এখানে দেখো আমাদের ভার্ব কিন্তু এখানে ভার্বের অরিজিনাল ফর্ম হচ্ছে কি সিং, গান গাওয়া, কিন্তু এখানে সিং না হয়ে কি হয়েছে সিংস। কেন হয়েছে, কারণ আমাদের সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি এক দিয়ে লিখছি, সিঙ্গুলার মানে এক, সিঙ্গুলার নাম্বার, যার কারণে আমরা কি করেছি ভার্বের সঙ্গে কি যোগ করেছি এস বা ইএস যোগ হয়, এখানে আমরা কি যোগ করেছি এস যোগ করেছি। তাহলে বোঝা গেল যে ফাইনিট ভার্ব কোনগুলো, যে কোনো সেন্টেন্সের বক্তব্য সমাপ্ত করে এবং উক্ত সেন্টেন্সের সাবজেক্টের এই যে আমাদের সাবজেক্ট রয়েছে এর পার্সন ও নাম্বার অনুযায়ী কি হয় যার রূপ নির্ধারিত হয়। এখানে পার্সন অনুযায়ী রূপ নির্ধারিত হয়েছে, তো এটা কিন্তু দেখো এখানে সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুযায়ী রূপটা নির্ধারিত হয়েছে। এটা আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে আমরা ভার্বের সঙ্গে এস যোগ করেছি, তাই না। তাহলে এটাই কিন্তু হলো। তাহলে ফাইনিট ভার্ব কাকে বলে বোঝা গেল, বা সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া দেখো এখানে আরো ভালো করে দিয়েছি। আমি তোমাদের কথা ভেবে বেসিক মানে বেসিকের মতো করে করার জন্য, সবাই বেসিক বেসিক করছিল তো সেই বেসিক জায়গাটা দেওয়ার জন্য আমি এরকম ভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি। এত কিছু লেখার আমার কোনো মানেই হয় না, কিন্তু আমি চাইছি না তোমরা যেই কথাটা মুখে শুনে তোমাদের একবারে বুঝতে অসুবিধা হচ্ছে সেই কথাটা তোমরা এখানে বারবার দেখে বুঝবে, এবং সেই জিনিসগুলো আমি এখানে সব পরপর দেয়া আছে যাতে করে তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা না হয়। এরকম ভাবে ভাই আমি জানি না কেউ তৈরি করে দেবে কিনা বা চেষ্টা করবে কিনা শেখাতে। আমি কিন্তু চাইছি না যে তোমাদের সামান্য থেকে সামান্যতম পয়েন্ট থেকে যাক বা ছুটে যাক, ঠিক আছে। তো আমি চাইছি না, তো যার কারণে তোমাদের প্রত্যেকটা পয়েন্ট যেভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করলে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমাদের ঠিকঠাক মনে হবে, তার জন্য কিন্তু এরকম ভাবে আমি তোমাদের পড়াচ্ছি। এত কিছু লিখে এত কিছু পড়ানোর কিন্তু মানে নেই, আমি জাস্ট মুখে তোমাদের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ভার্বের যতগুলো ভাগ আছে ক্লাসিফিকেশন আছে আমি বলে দিতে পারি, 5 মিনিট লাগবে। কিন্তু আমার মনে হয় না সেটা আমার বলায় কোনো কাজ আসবে, কারণ আমি তোমাদের কিছু বললাম সেটা থেকে তোমরা যদি কিছু না শিখতে পারো, না ইনহেরিট করতে পারো, তাহলে সেটা তো কোনো মূল্য নেই, ভ্যালুলেস, তাই না। তো আমি চাই না যে আমি যেইটুকু বলবো যাতে তার মূল্য থাকে, এবং তার যথার্থ মূল্য আমি কাদের থেকে পাবো, তোমাদের থেকে পাবো, এবং তোমাদের থেকে আশা করি তার জন্য আমি এভাবে কিন্তু ব্যাপারটা রেডি করে তোমাদের সামনে উপস্থাপন করছি। তো সুতরাং সিরিয়াসলি দেখো, দেখো সমাপিকা ক্রিয়া টেন্স পার্সন কিংবা নাম্বার অনুসারে সাবজেক্টের সঙ্গে এগ্রি করে। এটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন, এটা মনে রাখবে। টেন্স পার্সন এবং নাম্বার অনুসারে সাবজেক্টের সঙ্গে এগ্রি করে এবং সেই অনুসারেই পরিবর্তিত হয়ে থাকে। তো এখানে কিভাবে পরিবর্তিত হয় দেখলে, যেমন দেখো এখানে হি রোট এ লেটার, এবার অনেকে বলতে পারো যে হি স্যার রাইট তো প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে তো আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে আমাদের সাবজেক্ট, তাহলে তো এখানে রাইটস হওয়ার কথা, কিন্তু রোট কেন হলো, কিন্তু এটা তো পাস্ট টেন্স। পাস্ট টেন্সে যখন হয় পাস্ট টেন্সের সঙ্গে তখন কিন্তু হয় না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একমাত্র হয়ে থাকে। তো পাস্ট টেন্সে তোমার ভার্বের ফর্মটাই পাল্টে যায়, ভার্বের রূপটাই পাল্টে যায়। যেমন রাইট হচ্ছে লেখা প্রেজেন্ট টেন্স আর রোট হচ্ছে পাস্ট টেন্স। তাহলে এখানে দেখো হি রোট এ লেটার, এটা আমাদের কি পাস্ট টেন্স। দেখো আমরা টেন্সটা করব, তো সুতরাং টেন্স নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। তারপর দেখো আরেকটা এক্সাম্পল দেখো, যে আই প্লেড ফুটবল ইয়েস্টারডে, ঠিক আছে। এখানে আই প্লেড ফুটবল ইয়েস্টারডে, তারপরে হি উইল প্লে
ফুটবল টুমোরো, ঠিক আছে। এখানে দেখো টেন্স অনুসারে কি হয়েছে, এইগুলো সব কিন্তু পরিবর্তিত হয়েছে। এখানে প্লে, আমাদের মেইন ভার্বটা তো হচ্ছে প্লে। এখানে এই দুটো সেন্টেন্সের মেইন ভার্ব কোনটা? প্লে, খেলা করা, তাই তো। এখানে আমাদের দুটো সেন্টেন্সের মেইন ভার্বটা হচ্ছে প্লে, খেলা করা। তো এই খেলা করাটা এখানে দেখো প্লেড হয়েছে, এখানে শুধু প্লে হয়েছে। কেন হয়েছে? কারণ এখানে দেখো এটা পাস্ট টেন্স, যে ওরা ফুটবল খেলেছিল ইয়েস্টারডে, যেটা গত হয়ে গেছে, তাই না। তো তার জন্য এটা আমাদের পাস্ট ফর্ম বোঝাতে তখন সেখানে প্লে না হয়ে প্লেড হয়েছে। তাহলে দেখো এখানে টেন্স পার্সন কিংবা নাম্বার অনুসারে সাবজেক্টের সঙ্গে এগ্রি করে কিনা। তো আমাদের সাবজেক্ট যখন তোমার কি করেছে, টেন্স বা নাম্বার অনুসারে, দেখো প্লেটা প্লেট হয়ে গেছে, ইয়েস্টারডে এটা যখন পাস্টের ঘটনা, তার যার কারণে এটা আমরা কি পাস্ট টেন্সে করেছি। তো এখানে কিন্তু পরিবর্তন হয়েছে, টেন্স অনুসারে পরিবর্তন হয়ে গেছে, পাস্ট টেন্স বলে এটা পরিবর্তন হয়ে গেছে। তো এখানে দেখো হি উইল প্লে ফুটবল টুমোরো, সে আগামীকাল কি করবে, আগামীকাল ফুটবল খেলবে। এখানে দেখো প্লেটা উইলের সঙ্গে হয়েছে, উইলটা আমার কি, এখানে উইলটা আমার অক্সিলারি ভার্ব, তো এর সঙ্গে যোগ হয়ে এটা আমাদের কি ফিউচার টেন্সকে কি করছে, ইন্ডিকেট করছে, তাই না। তাহলে ভার্ব গুলো কিভাবে টেন্স অনুসারে পাল্টায় দেখলে তো। এগুলো তোমরা জানতে, যদি জানতে আরেকবার জানো, ভালো করে জানো। কারণ কি বলতো, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো না জানলে তুমি ইংলিশ গ্রামার ঠিক করে করতে পারবে না, ঠিক করে বুঝবে না। সে তোমাকে ইংলিশ গ্রামার যদি গুলেও খাওয়ানো হয় তাও তুমি পারবে না। সুতরাং এই জায়গাগুলো ক্লিয়ার করো, নিজের কাছে নিজে ক্লিয়ার হও যে না আমি জানি জিনিসটা, ঠিক আছে। তারপরে দেখো I play football every day. He plays football every day. They play football every day. একই সেন্টেন্স, একই ভার্ব রেখে করা হয়েছে। কেন করা হয়েছে? দেখো এখানে পার্সন অনুসারে কি হয়েছে, পরিবর্তিত হয়েছে। এখানে পার্সন কি, এখানে সাবজেক্ট, এটা হচ্ছে কি পার্সন, আমি কি, আমি ফার্স্ট পার্সন। তো ফার্স্ট পার্সনের সঙ্গে এস বা এর যোগ হয় না, যার কারণে আমার ভার্বের যে মেইন ফর্ম, অরিজিনাল ফর্ম সেটাই রয়েছে। আই প্লে ফুটবল এভরিডে, হি প্লেস ফুটবল। দেখো এটা আমাদের কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ভার্বের সঙ্গে আমরা এস বাই এর যোগ করেছি, প্লেস এভরিডে। তারপরে দে প্লে ফুটবল, এখানে দে কি, দে হচ্ছে কি আমাদের প্লুরাল, এটা থার্ড পারসন কিন্তু এটা প্লুরাল। আমরা সিঙ্গুলারের সঙ্গে এস বাই এর যোগ করি, এটা প্লুরাল বলে ওখানে শুধু কি প্লেটা প্লে হয়েছে, এখানে প্লেজ হয়নি, তাই তো। তো যার কারণে এখানে দেখো প্লে আছে। তাহলে বুঝলে যে পার্সন অনুসারে ভার্ব কিভাবে পরিবর্তিত হয়। এটা আমাদের কি পড়ছি, আমরা ফাইনাইট ভার্ব পড়ছি। আরেকটা দেখো, যেমন দা ডগ ইজ হোয়াইট, ঠিক আছে, দা ডগস আর হোয়াইট, এখানে আমাদের ভার্ব কোনটা, এখানে ইজ, এখানে হচ্ছে ভার্ব আর। এখানে কি নাম্বার অনুসারে পরিবর্তিত হচ্ছে। দেখো এখানে ডগ হচ্ছে কি আমাদের সিঙ্গুলার নাম্বার, তো সিঙ্গুলার নাম্বারের পরে আমরা সবসময় কি করি, ইজ যোগ করি। দেখো দা ডগ ইজ হোয়াইট, আর এখানে দেখো দা ডগ আর হোয়াইট, ডগস আর হোয়াইট, অনেকগুলো ডগ, তার জন্য এখানে আর হয়েছে, ইজ পাল্টে কি হয়ে গেছে, আর হয়ে গেছে। তো বোঝা গেল, এই হলো আমাদের ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তো ফাইনাইট ভার্ব তুমি কি করে চিনবে? দেখো ফাইনাইট ভার্ব চেনার উপায়, যখন ওয়ার্ড বা শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, অথবা তুমি এর আগে সবার আগে একটা কাজ করবে, তুমি ওখান থেকে কি করবে, সাবজেক্ট খুঁজে বের করবে, সেন্টেন্স থেকে সাবজেক্ট খুঁজে বের করে ওর টেন্সটা দেখবে, তাহলে তুমি ফাইনাইট ভার্বটা সহজে খুঁজে বের করবে, বের করতে পারবে। যেমন কি দেখো ওয়ার্ড বা শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হলে এবং শেষে আইএনজি থাকলে সেখানেও কি করি আমরা, সেখানেও আমরা ফাইনাইট ভার্ব পাই। যেমন সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি জিরান্ড। আর ভার্বের আগে টু আছে, ভার্বের আগে যদি টু থাকে সেটাকে আমরা ইনফিনিটিভ বলি। আর অ্যাডজেক্টিভ হিসেবে যখন ব্যবহৃত হচ্ছে তখন তাকে আমরা কি বলি, পার্টিসিপল বলি। এগুলো সবই কিন্তু আমাদের কি ফাইনাইট ভার্ব। তারপর দেখো এম, ইজ, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ এর মতো ভার্বের সাহায্যে টেন্স তৈরি হয়, আর এগুলোকে কি বলি আমরা, এগুলোকে আমরা পার্টিসিপল বলি, ঠিক আছে। তাহলে দেখো জিরান্ড কি, জিরান্ড দেখো নাউন হিসেবে ব্যবহৃত হয় এবং এই ভার্বের সঙ্গে কি থাকে, আইএনজি যোগ হয়। তারপরে তোমার ইনফিনিটিভস হচ্ছে কি ভার্বের আগে টু আছে, আর অ্যাডজেক্টিভ হিসেবে যখন ব্যবহৃত হচ্ছে তখন আমরা একে কি বলি, পার্টিসিপল বলি। আর এম ইজ ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ এর মতো যখন ভার্বের সাথে টেন্স তৈরি হয় তখন আমরা তাকে পার্টিসিপল বলি। যেমন দেখো এক্সাম্পল দেখা একটা, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কি, she likes dancing and was attempting to try a newly learned move, ঠিক আছে। she likes dancing, likes কেন হয়েছে এটা আশা করি আর বলতে হবে না, dancing and was attempting to try a newly learned move। দেখো এর মধ্যে কতগুলো ভার্ব আছে, কোনটা ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, কোনটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেখো এখানে likes, she likes এটা কি একটা ভার্ব, এখানে দেখো আমি দিয়েছি এ ভার্ব, ভি মানে এটা ভার্ব,
এখানে একটা লাইকস হচ্ছে একটা ভার্ব, কি করছে এটা, এটা সাবজেক্টকে ফলো করছে। এখানে সাবজেক্টকে, এখানে আমার সাবজেক্ট হচ্ছে সি, সি হচ্ছে কি আমার সাবজেক্ট। এই লাইকসটা কাকে ফলো করছে, এখানে সাবজেক্টকে ফলো করছে এবং কি শো করছে, টেন্স শো করছে। এটা যে প্রেজেন্ট টেন্স সেটা এখানে কে কে ই করছে, এই লাইকসটা আমাদের ই করছে। লাইকসটা দেখো, লাইকসটা ইট ফলোজ দ্য সাবজেক্ট, এটা সাবজেক্টকে ফলো করছে। যেমন লাইকসটা সাবজেক্টকে ফলো করে টেন্সটা বলছে, যেমন শি লাইকস, এটা যদি প্রেজেন্ট টেন্স বলে শি লাইকস হয়েছে, এটা যদি পাস্ট টেন্স হতো তাহলে কিন্তু শি লাইকড হতো, তাই না? তো এখানে দেখো লাইকসটা একটা ভার্ব হিসাবে, এখানে এখানে লাইকসটা ভার্ব হিসেবে বসে কি করছে, টেন্সটা কি করছে, টেন্সটা শো করছে। তারপর দেখো ডান্সিং, ডান্সিংটা কি, আমরা বললাম ডান্স করা, ডান্স করা মানে হচ্ছে কি নাচ করা, তো সেটা কিন্তু একটা কাজ। কিন্তু যখন ডান্সের সঙ্গে আমরা জিরান্ট, এখানে যে জিরান্ট বললাম ভার্বের সঙ্গে কি আইএনজি যোগ, আইএনজি যোগ করে সেটা নাউন ফর্মে করে, সেটা কি হয়েছে, এটা নাউন ফর্ম অফ ভার্ব, ভার্বের একটা নাউন ফর্ম হচ্ছে ডান্সিং। এই ডান্সিংটা আমার ভার্বের একটা নাউন ফর্ম বা জিরান্ট করা হয়েছে। এটা কিন্তু দেখো ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে, এর ফাংশন কি, এটা কিন্তু নাউনের মতো কাজ করছে, ঠিক আছে, এখানে ভার্ব হয়ে নাউনের মতো কাজ করছে। তারপরে দেখো, তারপরে হচ্ছে তোমার ওয়াজ, ওয়াজ একটা ভার্ব, তো এটা একটা ভার্ব, এটা কি করছে, সাবজেক্টকে ফলো করছে এবং এর কি টেন্স শো করছে। এখানে ওয়াজটা সাবজেক্টকে ফলো করছে, এই ওয়াজের সাবজেক্ট কে হবে বলো, সি, ঠিক আছে, এই এটাকে, এটা এর সাবজেক্ট হচ্ছে এটা, ঠিক আছে, এর সাবজেক্ট হচ্ছে এটা। তো এটা কাকে ফলো করছে, এটাকে ফলো করছে, সাবজেক্টকে ফলো করছে। তো ফলো করে কি করছে, এখানে তার টেন্সটা শো করছে, শি লাইকস ডান্সিং, এটা হচ্ছে সে প্রেজেন্ট টেন্সের নাচ পছন্দ করতো, এন্ড ওয়াজ অ্যাটেম্পটিং টু ট্রাই এ নিউলি লার্নড মুভ, এবং সে কি করেছিল, সে চেষ্টা করেছিল, সে নতুন যে মুভটা শিখেছে সেই মুভটা মানে মুভটা পারফরমেন্স করার কি করেছিল, চেষ্টা করেছিল, তাই না? তাহলে এখানে ওয়াজটা হচ্ছে কিন্তু আমার একটা ভার্ব, আর এখানে ডান্সিংটা হচ্ছে কি জিরান্ট, ঠিক আছে। তারপর দেখো অ্যাটেম্পটিং, এটা কি, এটা হচ্ছে একটা পার্টিসিপল। আমরা পার্টিসিপল কাকে বলবো, যখন অ্যাডজেক্টিভ হিসেবে দেখো ব্যবহৃত হচ্ছে, এখানে কি পাস্ট পার্টিসিপল, এটা অ্যাটেম্পটিং ওয়াজ, ওয়াজের পরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে কি হয়েছে, এটা পার্টিসিপল হয়েছে। তো এটা কি, এটা এখানে কি, এটা কি করছে, এটা আমাদের কি করছে, এটা পার্টিসিপলটা বলো, এখানে পার্টিসিপলটা নাউন ফর্ম অফ ভার্ব, এটা আমাদের পাস্ট পার্টিসিপল, আমাদের টেন্স কোন টেন্স আছে সেটা বোঝাচ্ছে, টু ট্রাই এ নিউলি লার্নড মুভ, ঠিক আছে। এখানে টু ট্রাই, এখানে কি আছে, ভার্বের আগে যখন টু আছে তখন তাকে আমরা কি বলবো, ইনফিনিটিভ। তাহলে আমাদের টু ট্রাইটা কি একটা ইনফিনিটিভ, এটা কি নাউন ফর্ম অফ ভার্ব, টু প্লাস ভার্ব হলে তখন তাকে আমরা কি বলি, ইনফিনিটিভ বলি, ঠিক আছে। তাহলে এখানে টু ট্রাইটা হচ্ছে কি আমাদের ইনফিনিটিভ। তারপরে দেখো লার্নড, এটা কি, লার্নড হচ্ছে একটা কি পার্টিসিপল, এটা হচ্ছে কি আমাদের একটা ভার্বের টেন্স বোঝাচ্ছে, যে সময়টাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। আর এর কাজটা হচ্ছে কিন্তু লাইক অ্যান অ্যাডজেক্টিভের মতো কাজ। তাহলে বোঝা গেল তোমাদের ফাইনিট ভার্ব। তারপর দেখো নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব কাকে বলে, যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় না এবং কোন সেন্টেন্সের সাবজেক্টের পার্সন ও নাম্বার দ্বারা যার রূপ নির্ধারিত হয় না। আমরা ফাইনিট ভার্বে পড়েছি কি, যার দ্বারা বক্তব্য শেষ হয় এবং সেখানে টেন্স জানা যায় এবং পার্সন ও নাম্বার অনুযায়ী রূপ নির্ধারিত হয়, কিন্তু এখানে সেগুলো কিছুই হয় না। তাকে আমরা কি বলবো, তাকে আমরা নন ফাইনিট ভার্ব বলবো, ঠিক আছে। নন ফাইনিট ভার্ব মানে কি, অসমাপিকা ক্রিয়া। নন ফাইনিট ভার্ব হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া, দেখো অসমাপিকা ক্রিয়া, নন ফাইনিট ভার্ব হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যেমন কি দেখো সন্তোষ লাইকস টু সিং এ সং, ঠিক আছে, এখানে কোনটা হবে তাহলে, টু সিং, টু সিং এ সং, সন্তোষ লাইকস টু সিং এ সং, সন্তোষ কি করে, একটা গান গাইতে কি করে, পছন্দ করে। যেমন দেখো হি ওয়াকস টু দ্য শপ টু গেট এ বোটল অফ ওয়াটার, ঠিক আছে, সে দোকানের দিকে হেঁটে গেছিল কি করতে, টু গেট এ, দোকানের দিকে হাঁটছে, টু গেট এ বোটল অফ ওয়াটার, একটা জলের বোতল নেয়ার জন্য। তাহলে বাক্যটিতে এখানে যে আমাদের ওয়াকস আছে, আমাদের যেখানে ওয়াকস রয়েছে, এই বাক্যটিতে ওয়াকসটা কি আমাদের ফাইনিট ভার্ব। কেন ফাইনিট ভার্ব, দেখো সাবজেক্ট হি অনুসারে ব্যবহৃত হয়েছে, এখানে ওয়াকসটা সাবজেক্ট আমাদের, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা আমাদের সাবজেক্ট, তো
সাবজেক্ট হি অনুসারে এখানে ব্যবহার হয়েছে। কিভাবে বুঝলে ব্যবহার হয়েছে? যেমন আমাদের ভার্বের এখানে মেইন ফর্ম হচ্ছে কি ওয়াক, কিন্তু ওয়াক না হয় কি হয়েছে ওয়ার্কস হয়েছে, তাই না? এখানে সাবজেক্ট হি অনুসারে ব্যবহৃত হয়েছে। এবার বাক্যের দ্বিতীয় ক্রিয়াপদ কি গেট। এখানে দেখো ওয়ার্কস এটা আমাদের একটা ভার্ব, ওয়ার্কস হাঁটা এটা আমাদের একটা ভার্ব। এর দ্বিতীয় ক্রিয়াপদ কোনটা? টু গেট, এটা আমাদের দ্বিতীয় ক্রিয়াপদ, এটাও একটা ভার্ব, ঠিক আছে? দ্বিতীয় ক্রিয়াপদ এটা কি আমাদের নন ফাইনাইট ভার্ব। কেন? দেখো এখানে হি ওয়ার্কস টু দ্য শপ, হি ওয়ার্কস টু দ্য শপ এই অবধি যদি আমরা বলি, এখানে শুধুমাত্র যে টু গেট এ বোটল অফ ওয়াটার, এটা কিন্তু কোনো পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না, ঠিক আছে? এই যে এখানে যে আমাদের টু গেট এ বোটল অফ ওয়াটার, একটা জলের বোতল পেতে বা আনতে, এটা কিন্তু আমাদের পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না। পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে হলে দেখো হি ওয়ার্কস টু দ্য শপ টু গেট এ বোটল অফ ওয়াটার, ঠিক আছে? তাহলে এই পুরোটাই আমাদের দরকার হবে। তাহলে নন ফাইনাইট ভার্ব কি বোঝা গেল? তারপর দেখো নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়াপদ তিন ধরনের হয়ে থাকে। জিরান্ডস, তারপর দেখো ইনফিনিটিভস, জিরান্ডস ইনফিনিটিভস। যেমন জিরান্ডস কি ক্রিয়াপদের শেষে আইএনজি যুক্ত হয়ে যখন ক্রিয়াপদ থেকে বিশেষ্য পদে রূপান্তর করব, সেই ফরম্যাটটাকে আমরা কি বলবো? জিরান্ডস বলবো। যেমন ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, যেমন দেখো এই হচ্ছে ওয়াক, এর সঙ্গে আমরা আইএনজি যোগ করলে এটা কি হবে? ওয়াকিং, ঠিক আছে? যেমন হি লাভস প্লেইং ফুটবল, এখানে দেখো লাভস ভালোবাসে, প্লেইং ফুটবল কি করতে? বল খেলতে, ঠিক আছে? প্লের সঙ্গে আইএনজি যোগ হয়, প্লেইং জিরান্ড হয়েছে একটা। লাভস হচ্ছে কি আমার? লাভস হচ্ছে আমার ফাইনিট ভার্ব, লাভস হচ্ছে আমার কি ফাইনিট ভার্ব, আর এই প্লেইংটা হচ্ছে কি নন ফাইনিট ভার্ব। তারপর দেখো ইনফিনিটিভস, ইনফিনিটিভস কি ক্রিয়াপদের আগে টু ব্যবহৃত হয়, এর আগে যেটা বললাম টু ব্যবহৃত হয়, যা ক্রিয়াপদের মৌলিক রূপ হিসেবে বিবেচিত হয়। ফরমেশন কি টু প্লাস ভার্ব, যেমন কি দেখো এখানে সিং গাওয়া, টু সিং গাইতে, ঠিক আছে? তাহলে দেখো এখানে এই এটা এই যে ফর্মটা এটা কি হয়? এটা ক্যান বি ইউজড অ্যাজ এ নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই হিসাবে এখানে ব্যবহৃত হতে পারে এই ভার্বগুলো, ঠিক আছে? যেমন কি শি লাভস টু সিং এ সং, সে কি করে? সে ভালোবাসে কি গান গাইতে। এখানে টু সং হচ্ছে কি টু সিং হচ্ছে আমার ইনফিনিটিভস, এখানে এটা নাউন, ঠিক আছে? নাউন হিসেবে কি করছে তোমার লাভস ফাইনিট ভার্ব, এই লাভসটা হচ্ছে কি আমার মেইন ফাইনিট ভার্বস, আর এই টু সিংটা হচ্ছে কি আমার নন ফাইনিট ভার্ব। তারপর দেখো শি লাভস এ সং টু সিং, এখানে কি এখানে এখানে যে আমার লাভস আছে, লাভসটা ভালোবাসা, এটা হচ্ছে ফাইনিট ভার্ব। টু সিং গাইতে, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে আমাদের কি নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? শি বেক টু সিং, সে কি করে? সে ভিক্ষা করে কিসের জন্য? সে ভিক্ষা করে টু সিং, শি বেক টু সিং, সে গান গেয়ে ভিক্ষা করে। তারপরে দেখো পার্টিসিপলস এর শেষে কি থাকে? দেখো ক্রিয়াপদের শেষে যেগুলো আইএনজি থাকে, ইডি থাকে, ডি থাকে, টি থাকে, ইএন থাকে, অথবা এন যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ বা ভার্ব টেন্স অনুযায়ী ব্যবহৃত হয়, সেগুলো হচ্ছে কি পার্টিসিপল, ঠিক আছে? সেগুলো হচ্ছে আমাদের কি পার্টিসিপল। দেখো ফরমেশন কি এর? ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস ইডি ডিটি, এই যে ভার্ব প্লাস আইএনজি, তারপর দেখো ভার্ব প্লাস ইডি ডি টি ইএন, তারপরে এন, এগুলো এগুলো থাকলে কি হয়? সেগুলো আমাদের পার্টিসিপল হয়, ঠিক আছে? এই যে এগুলো থাকলে সেগুলো আমাদের কি হয়? পার্টিসিপল হয়। যেমন ক্যান বি ইউজড অ্যাজ এ পার্টিসিপল, ইউজ অ্যাজ এ অ্যাডজেক্টিভ হতে পারে বা ভার্ব টেন্সে হতে পারে, ঠিক আছে? তারপর দেখো মানে যেটাই বলছিলাম নন ফাইনাইট ভার্ব থ্রি টাইপস, তোমার এই যে টু ডু, টু ইট, টু ড্রিঙ্কস, তারপর পার্টিসিপল ডুইং, তারপর ডান, ইটিং, ইটেন, ড্রিঙ্কিং, তারপরে জিরান্ডস, ওয়াকিং, সুইমিং, রানিং, এগুলো হচ্ছে জিরান্ড, ঠিক আছে? দেখো ভার্বটা ভীষণ গোলমেলে একটা ব্যাপার, একটার পর একটা আসছে, একটার পর একটা দেখছো, আমি জানি মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু তাও কন্টিনিউয়াসলি সিরিয়াসলি ধৈর্য নিয়ে দেখো, তুমি দেখো, তুমি দেখবে তোমার জায়গাটা ঠিক হবে। তো কঠিন কিছু না, আমরা যেই কাজগুলো করি বা আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় যেই জিনিসগুলো, সেগুলো তো ভার্বের মধ্যে পড়ে, সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। আর এটা জানা ভীষণ দরকার, ভীষণ ইম্পর্টেন্ট। একটা সেন্টেন্সের সোল বলা হয় ভার্বকে, ঠিক আছে? একটা ভার্ব ছাড়া একটা সেন্টেন্সের কোনো ভ্যালু নেই। তো সেখানে আমাদের এটা জানা উচিত, জানা দরকার এবং কর্তব্য। আমি বলবো এটা একটা বড় কর্তব্য যে আমাদের জানতেই হবে।
তো তারপর দেখো ফাইনিট ভার্বকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে এই সেই ওটা নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই, আমি জাস্ট তোমাদের ইনফরমেশন গুলো জানানোর জন্য এগুলো অ্যাড করেছি যে এরম ভাবে এগুলো ভাগ করে ভাগ হয়ে এসছে, ঠিক আছে। দেখো ফাইনিট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করেছে, একটা কি প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল কি মূল ভার্ব, আর অক্সিলারি ভার্ব হচ্ছে কি সাহায্যকারী ক্রিয়া। তো প্রিন্সিপাল ভার্ব কাকে বলবো আমরা? যে সমস্ত ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ব্যতীত স্বাধীনভাবে নিজের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলবো। এটাকে কখন দেখো মেইন ভার্ব বা মূল ভার্ব ও বলা হয়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। যেমন দেখো দা বয় প্লেস ফুটবল, এখানে কি প্লেসটা হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল ভার্ব, ছেলেটি কি করছে ফুটবল খেলছে। এখানে দেখো দা বয় ফুটবল, এটা যদি তুমি বলো এই ভার্বটা তুমি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু এখানে বা অথবা তুমি অন্য ভার্ব ইউজ করো দা বয় ইজ ফুটবল, কিন্তু হচ্ছে না। এটা তোমার ঠিকঠাক সেন্টেন্সটা করতে হলে এখানে কিন্তু প্রিন্সিপাল ভার্বটা ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ দরকারি, তাই তো। তারপর দেখো অক্সিলারি ভার্ব কাকে বলবো আমরা? অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। যে সমস্ত ভার্বের নিজস্ব অর্থ নেই, বিভিন্ন প্রকার সেন্টেন্স টেন্স ভয়েস এগুলোতে কি করে সাহায্য করে, সেই ভার্বগুলোকে আমরা কি বলি? এর মুড বা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে আমরা কি বলি? অক্সিলারি ভার্ব বলি, তাকে আমরা কি বলবো? অক্সিলারি ভার্ব বলবো। যেমন কি দেখো আই এম রিডিং এ বুক, দেখো এখানে এম এই রিডটাকে কি করছে? সাহায্য করছে। রিডটাকে সাহায্য করতে গিয়ে রিডটা কি হয়ে গেছে? আইএনজি যোগ হয়ে এ বুক হয়ে গেছে, মানে সে পড়ছে সেটা বোঝাতে এখানে এমটা ইউজ করা হয়েছে। আই এম রিডিং এ বুক, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তারপর দেখো অক্সিলারি ভার্বকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। তো দুভাগে কি ভাগ করা হয়েছে সেগুলো পড়বো, কি কি সেটা জেনে কোনো বা জানতেই হবে, সেটা মনে রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। দেখো অক্সিলারি ভার্ব দুই রকম, একটা হচ্ছে কি প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তো প্রাইমারি অক্সিলারি ভার্ব কাকে বলে? তুমি দেখো ইংলিশ গ্রামার করতে গিয়ে ইংলিশ পড়তে গিয়ে এগুলো শুনেছো, তখন হয়তো জানতে না যেগুলো কাকে বলে, সেগুলো কিন্তু তুমি আজকে জানতে পারছো। তো সুতরাং সিরিয়াসলি জানো, সিরিয়াসলি শোনো, তোমার এই জায়গাটা তোমার ঠিক করতে হলে বা ঠিক রাখতে হলে তোমার এখানে কিন্তু একদম সিরিয়াস থাকতে হবে। একটার পর একটা ভাগ আসছে বা গুলিয়ে যাচ্ছে এরকম ব্যাপারটা হতে পারে, ভীষণ স্বাভাবিক। তুমি একবারে যদি গুলিয়ে যাও তুমি দুবার দেখবে ভিডিওটা, সেখানে ক্লিয়ার করবে। সেখানে যদি তোমার ক্লিয়ার না হয় তুমি কমেন্টস বক্সে তুমি কমেন্টস করবে যে কোথায় বুঝতে তোমার অসুবিধা হয়েছে, তোমাকে সেখানে বুঝিয়ে দেওয়া হবে। সুতরাং তো এটা যেহেতু বড় হিউজ একটা জিনিস, সেখানে তোমার ধৈর্য নিয়ে ঠান্ডা মাথায় দেখতে হবে, আগেই গুলে গেলে হবে না। এখানে তোমার রকেট সায়েন্স পড়ানো হচ্ছে না, খুব সহজ একটা জিনিস পড়ানো হচ্ছে। তো এটা কেন ঢুকবে না, এটা সবার আগে নিজেকে প্রশ্ন করো এবং ধৈর্য নিয়ে যতগুলো ভাগ আছে তুমি দেখবে এগুলো তোমাদের জানা প্রয়োজন, তো সুতরাং জানতে হবে, ঠিক আছে। দেখো প্রাইমারি অক্সিলারি ভার্ব কাকে বলবো আমরা? যে অক্সিলারি ভার্বগুলো বিভিন্ন প্রকার টেন্সের বিভিন্ন প্রকার সেন্টেন্স গঠনের জন্য ব্যবহৃত হয় এবং সাবজেক্টের নাম্বার ও পার্সনের উপর নির্ভর করে রূপের পরিবর্তন হয়, তাকে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব বলবো। যেমন হি ইজ গোয়িং টু মার্কেট, সে কি করছে? সে বাজারে যাচ্ছে। প্রাইমারি অক্সিলারি ভার্ব আমরা কি বলি, কোনগুলোকে বলি? দেখো ডু ভার্ব আছে, বি ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে। ডু ভার্বে কি পড়ে? ডু ডাজ ডিড। ডু ডাজ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করি, আর ডু ডাজ তোমার সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী হয়। ডিডটা আমরা পাস্ট টেন্সে ব্যবহার করে থাকি, এগুলো আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি ডু ডাজ, এবং পাস্ট টেন্সে আমরা কি ব্যবহার করি? ডিড ব্যবহার করি, ঠিক আছে। তারপর দেখো বি ভার্ব কি? এম ইজ আর, ওয়াজ ওয়ার, বিন বিং, এগুলো হচ্ছে বি ভার্ব। এগুলো এগুলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করতে আমাদের লাগবে, দেখবে এখানে এগুলো আমরা পাস্ট টেন্সে ব্যবহার করে থাকি, ঠিক আছে। এগুলো আমরা প্রেজেন্ট পাস্ট দুটোতেই ব্যবহার করে থাকি। হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ, এগুলো আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করে থাকি। হ্যাড আমরা পাস্ট টেন্সে ব্যবহার করে থাকি। এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি অক্সিলারি ভার্ব, যেগুলো মানে আমাদের সাহায্যকারী। অক্সিলারি ভার্ব মানে কি? সাহায্যকারী ক্রিয়া বলা হয় একে, ঠিক আছে। তারপর দেখো মোডাল অক্সিলারি ভার্ব কাকে বলে? যে অক্সিলারি ভার্বগুলো ক্রিয়ার বিভিন্ন প্রকার মুড গঠনের জন্য ব্যবহৃত হয়। এবার ক্রিয়ার আবার মুড থাকে, হ্যাঁ থাকে, ক্রিয়ার বিভিন্ন মুড গঠনের জন্য যেগুলো ব্যবহৃত হয় এবং সাবজেক্টের পার্সন, এখানে দেখো সাবজেক্টের পার্সন ও নাম্বার, যার কারণে আমি অতি ফার্স্ট ক্লাসে তোমাদের পার্সন নাম্বার এগুলো কিন্তু আমি বুঝিয়ে ওই চারটা বানিয়ে দিয়েছিলাম। এবার চারটা শুনে যারা বুঝতে পারছো না কোন চারটা, দেখবে ফার্স্ট ক্লাসে দেয়া আছে, করানো আছে, একটা চার্ট করানো আছে সেখানে, ঠিক আছে। পার্সন ও নাম্বার অনুযায়ী রূপের কোনো পরিবর্তন হয় না, তাকে আমরা কি বলবো? মোডাল অক্সিলারি ভার্ব বলবো। এটা কি সেন্টেন্সের ভার্বগুলো ক্রিয়ার মুড গঠনের জন্য ব্যবহৃত হয়। যে অক্সিলারি ভার্বগুলো ক্রিয়ার বিভিন্ন মুড গঠনের জন্য ব্যবহৃত এবং
সাবজেক্টের পার্সন নাম্বার অনুযায়ী, এই কথাটা দেখো, সাবজেক্টের পার্সন নাম্বার অনুযায়ী রূপের কোনো পরিবর্তন হয় না, তাকে আমরা মোডাল অক্সিলারি ভার্ব বলবো। যেমন আই ক্যান ডু ইট, ঠিক আছে, আমি এটা, আই ক্যান আমি পারি, ডু ইট করতে, এটা আমি এটা করতে পারি, ঠিক আছে, আই ডু ইট। এখানে আই ডু ইট করলে হয়, কিন্তু এখানে ক্যান এর জন্য কি এর মুডটা চেঞ্জ হচ্ছে, যে হ্যাঁ আমি এটা করতে পারি, আই ক্যান ডু ইট, ঠিক আছে, আমি এটা পারি। তো এখানে এর জন্য এটা এটা হচ্ছে আমাদের কি মোডাল অক্সিলারি ভার্ব। দেখো মোডাল অক্সিলারি ভার্ব গুলো কি কি হয়, শ্যাল হতে পারে, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ইউজ টু, অট টু, নিড, ডেয়ার, মাস্ট, এটসেট্রা। এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের মডাল অক্সিলারি ভার্ব, মনে থাকবে। তো এখন মডাল অক্সিলারি ভার্ব তুমি দেখলে নিশ্চয়ই চিনবে, বা এর আগে যেগুলো জানতে না, বা যেই কটা জানতে যেগুলোকে মডাল অক্সিলারি ভার্ব বলে, কিন্তু এবার মনে থাকবে। তো এবার ভার্বের ফর্ম বা রূপগুলো তুমি যখন মনে রাখবে, তোমাকে যদি বলা হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলো, বা কি হতে পারে, কোনটা বি ভার্ব, কোনটা ডু ভার্ব, এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলোই মনে রাখতে হবে। এগুলো মনে থাকলে, মনে রাখলে তুমি একটা সেন্টেন্স দেখলে তার মধ্যে কি এরর আছে, কোথায় ভুল আছে, সেগুলো তৎক্ষণাৎ আইডেন্টিফাই করতে পারবে, ঠিক আছে। তো তার জন্য এগুলো সিরিয়াসলি করতে হবে। এরপরে দেখো প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আবার দেখো দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব। আমরা ট্রানজিটিভ ভার্ব কাকে বলবো, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সকর্মক ক্রিয়া, আর ইনট্রানজিটিভ হচ্ছে অকর্মক ক্রিয়া। দেখো যখন আমি তোমাদের সংজ্ঞাটা বলবো, সংজ্ঞাটা বোঝাবো, তখন দেখবে ঠিক বুঝতে পারবে। তো ধৈর্য নিয়ে বসো, ঘাবড়ানোর কিচ্ছু নেই। দেখো ট্রানজিটিভ ভার্ব কাকে বলবো, যে ভার্ব যখন সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না, অর্থ সম্পূর্ণ করতে অন্য ওয়ার্ডের সাহায্য গ্রহণ করতে হয়, তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। দেখো একা একা ই করতে পারে না, অর্থ যে একা একা সম্পূর্ণ করতে পারে না, একা নিজের অর্থ সম্পূর্ণ করতে পারে না, তখন অর্থ সম্পূর্ণ করতে কি করতে হয়, এর অর্থ সম্পূর্ণ করতে হলে অন্য ওয়ার্ডের কি করতে হয়, সাহায্য গ্রহণ করতে হয়, তাকে আমরা কি বলবো, তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। দেখো এই যে একা, একা সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না, এই অর্থটা যখন সে সম্পূর্ণ করে, তখন তার অন্য ওয়ার্ডের কি করতে হয়, হেল্প নিতে হয়, সাহায্য গ্রহণ করতে হয়, তখন তাকে আমরা কি বলবো, ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া বলবো। অথবা দেখো যে ভার্বের অবজেক্ট আছে এবং অবজেক্ট ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, এটা আরো জলের মতো সহজ হলো, যে যার অবজেক্ট আছে এবং অবজেক্ট ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। যেমন কেমন, ধরো একটা সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, তো যখন সেন্টেন্স পড়েছি তোমাদের বুঝিয়েছি, তো সেন্টেন্সটা এর জন্য আগে আমি পড়িয়ে নিয়েছি। দেখো সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে সাধারণত, তো কিছু জায়গায় তোমার ভার্বটা অবজেক্ট ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে কি পারে না, ঠিক আছে। দেখো হি ইজ ওয়াচিং টিভি, এখানে আমি যদি বলি হি ইজ ওয়াচিং, সে দেখছে, এখানে আমি যদি টিভি না বলি, হি ইজ বলি, ধরো হি ইজ এই আমাদের ভার্ব, ঠিক আছে, ওয়াচিং টিভি, সে দেখছে, কি আমি যদি টিভি না বলি তাহলে কি এখানে পুরো কমপ্লিট হচ্ছে, তো এখানে সি, সুতরাং আমাদের অবজেক্টটা দরকার হচ্ছে। যেমন সি থ্রু দ্য বল, ঠিক আছে, সে ছুটছে, এখানে আমি যখন বলটা না বলছি, সেখানে কিন্তু আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না, সে কি ছুটছে আমরা কিন্তু জানি না তখন, তাহলে তার সেন্টেন্সটা পুরো কমপ্লিট করতে এখানে কিন্তু আমাদের অবজেক্ট দরকার হচ্ছে। সি থ্রু দ্য বল, এখানে এই দা বল হচ্ছে আমাদের অবজেক্ট। তারপর আই স, আমি দেখি, আমি তো দেখো কত কিছুই দেখতে পারি, সেখানে কিন্তু আমি ঠিক করে বোঝাচ্ছি না যে আমি কি দেখছি, তো সেই ক্ষেত্রে দেখো এর অবজেক্ট দরকার। যেমন আই স এ টাইগার, আমি কি একটা বাঘ দেখছি। তো সুতরাং ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, যে ভার্ব অবজেক্ট আছে এবং অবজেক্ট ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তখন তাকে আমরা কি বলবো, ট্রানজিটিভ ভার্ব বলবো। ইনট্রানজিটিভ ভার্ব কি বলবো, ইনট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্বের উল্টো হবে শুনে মনে হচ্ছে, যে ভার্ব অন্য কোনো সেন্টেন্সের সাহায্য ব্যতীত সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে, ওখানে পারতো না, এখানে কি করে, এখানে পারে। দেখো এই ভার্বটা কি, অন্য কোনো সাহায্য ব্যতীত সম্পূর্ণ অর্থ কি করতে পারে, প্রকাশ করতে পারে, তাকে আমরা কি বলবো, ইনট্রানজিটিভ ভার্ব বলবো, ঠিক আছে। সম্পূর্ণ করতে তোমার অবজেক্টের প্রয়োজন হয় না, সোজা কথা, তাকে আমরা কি বলবো, তাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলবো। যেমন দেখো দা বয় রানস, ছেলেটি দৌড়চ্ছে, বার্ডস ফ্লাই, পাখি উড়ছে, হি রিচড, সে পৌঁছে গেছে। এখানে এই সেন্টেন্স গুলো, এটা হচ্ছে আমাদের, এটা কি, এটা আমাদের সাবজেক্ট, তারপরে এটা আছে কি আমাদের ভার্ব, ঠিক তেমনি এখানে বার্ডস আমাদের সাবজেক্ট, তারপরে আছে কি ভার্ব, এখানে কিন্তু আমাদের অবজেক্ট নেই, তাই না, এখানে দেখো আমাদের অবজেক্ট নেই। এই দা বয় হচ্ছে কি, দা বয় হচ্ছে আমার সাবজেক্ট, আর এই রাজটা হচ্ছে কি আমার ভার্ব, এখানে কিন্তু আমাদের অবজেক্ট নেই, সুতরাং
যেখানে অবজেক্ট থাকে না, যেই সেন্টেন্স গুলো অবজেক্ট ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, মানে যে ভার্ব গুলো অবজেক্ট ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, সেই ভার্ব গুলোকে আমরা কি বলবো? ইনট্রানজিটিভ ভার্ব বলবো। ঠিক আছে, আর একটা ভার্ব দেখো, সেই ভার্বটার নাম হচ্ছে কজেটিভ ভার্ব। মানে ভার্বের ভাই বোনদের নামগুলো ভীষণ বিদঘুটে, তাই তো? কোনো অসুবিধা নেই, বিদঘুটে নাম সব শিখে যাবে। দেখো পজিটিভ ভার্ব কাকে বলবো আমরা? যে ভার্বের সাবজেক্ট যদি নিজে সরাসরি কাজ না করে অপরকে দিয়ে কাজ সম্পন্ন করে, তখন তাকে আমরা কি বলবো? পজিটিভ ভার্ব। এর সাবজেক্ট নিজে কাজ করে না, ঠিক আছে, এর সাবজেক্ট কি করে? সরাসরি অপরকে দিয়ে কাজ করায়। যেমন কি দেখো, হি শোড মি এ পিকচার, ঠিক আছে, এর সাবজেক্ট নিজে কাজ করে না, কিন্তু তোমায় আমি বললাম এর সাবজেক্ট কি? দেখো হি, এই শোড হচ্ছে কি? দেখাচ্ছে। তাহলে কে দেখাচ্ছে? সে দেখাচ্ছে, সেটা তাহলে সাবজেক্ট আমার। সে এখানে সরাসরি কাজ করছে না, কাজ করছে কি? আমি। কিভাবে? দেখো আমি কি করছি? আমি ছবিটা দেখাচ্ছি, হি আমি দেখছি, হি শোড মি এ পিকচার, সে আমাকে ছবিটি দেখিয়েছিল, ছবিটা কিন্তু আমি দেখেছি। ঠিক আছে, তো এখানে কিন্তু আমি অফিসে কাজ করছি না, ঠিক আছে, এখানে সাবজেক্ট কাজ করছে না, নিজে সরাসরি কাজ করছে না। ভার্বের সাবজেক্টটা সরাসরি নিজে কাজ না করে কি অপরকে দিয়ে কাজ করাচ্ছে, আমাকে দিয়ে দেখাচ্ছে, এখানে আমাকে দিয়ে দেখাচ্ছে। সুতরাং এটা হচ্ছে কি আমাদের পজিটিভ ভার্ব। ঠিক আছে, মানে নিজে ফল ভোগ করে না, অন্যকে ফল ভোগ করে। এই পজিটিভ ভার্বটা হচ্ছে ভীষণ দয়ালু, মানে ভীষণ কাইন্ড, মহান। এ নিজে ফল ভোগ করে না, এ কাজ করে অন্যকে সেই ফল ভোগ করে। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের পজিটিভ ভার্ব। তারপরে দেখো সিম্পল ভার্ব আর পজিটিভ ভার্বের কতগুলো রূপ তোমাদের জন্য করা হয়েছে। যারা কমেন্টসে বলো যে কিছু করতে দিন বা এরপর এক্সারসাইজ করান, তারা এই কাজটা করবে। এটা খাতায় লিখবে, তারা না, সবাই খাতায় লিখে এর সিম্পল ভার্ব এবং এর পজিটিভ ভার্ব কোনগুলো এবং এর অর্থ কি সেগুলো সবাই লিখবে। যে যে লিখবে সে সেটা কমেন্টসে জানাবে। ঠিক আছে, যে কে কে লিখেছো। দেখো সিম্পল ভার্ব আর পজিটিভ ভার্বের ক্রিয়াত্মক রূপ, এই আমার সিম্পল ভার্ব আর পজিটিভ ভার্ব। দেখো সিম্পল ভার্বটা পজিটিভ ভার্বে কি হয়? পজিটিভ ভার্ব কি বলতো? কাজ করানো হয়। ঠিক আছে, সিম্পল ভার্ব দেখো, ডু হচ্ছে করা, আর ডিপ হচ্ছে কি অন্যকে করানো। তারপর ড্রিঙ্ক হচ্ছে কি পান করা, ড্রিঙ্কস হচ্ছে কি অন্যকে পান করানো। ফল হচ্ছে পড়া, ফিল হচ্ছে অন্যকে পড়ানো। নো জানা, ইনফর্ম অন্যকে জানানো। রাইস ওঠা, রেস হচ্ছে অন্যকে ওঠানো। রিমেম্বার মনে করা, রিমাইন্ড হচ্ছে অন্যকে মনে মনে করানো। তো আমাদের এই যে এগুলো দেখো, এই যে প্রত্যেকটা দাগের পরে যেগুলো রয়েছে এগুলো সব হচ্ছে কি আমাদের ভার্বের পজিটিভ ফর্ম। ঠিক আছে, দেখো তারপরে দেখো সিট বসা, সেট অন্যকে বসানো বা বসানো করা। তারপরে দেখো শাক হচ্ছে চোষা, ঠিক আছে, সাইকেল হচ্ছে কি অন্যকে দুধ খাওয়ানো। ঠিক আছে, আর লাই হচ্ছে শুয়ে পড়া, লে হচ্ছে শুয়ে দেওয়া। ইট খাওয়া, আর ফিট খাওয়ানো। লার্ন শেখা, টিচ শেখানো। অথচ তোমরা হয়তো ভাবতে যে এর মানে একই, তো এবার বুঝলে, এগুলো জানতে যেটা পজিটিভ ভার্ব বা পজিটিভ ভার্ব নাম শুনেছ হয়তো। তো এখন তুমি পজিটিভ ভার্বটা শিখে গেলে, তো পজিটিভ ভার্ব লাগবে এবং সেগুলো আমি তোমাদের তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো যে কোথায় পজিটিভ ভার্ব লাগছে বা ঠিকঠাক মনে হচ্ছে, সেটা দেখবে। ঠিক আছে, তো এগুলো করতে থাকো। তারপর দেখো উপরে উল্লেখিত ভার্ব ছাড়া এই দেখো এখানে আছে হ্যাভ, কজ, গেট, মেক, লেট, ডু দিয়ে অনেক ভার্বের পজিটিভ ফর্ম করা যায়। যেমন কি এখানে আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান বাই হিম। ঠিক আছে, এখানে আমাদের ভার্ব কি? আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান, ডানটা হচ্ছে কি ভার্ব। ঠিক আছে, এখানে কি এই দেখো এখানে আমাদের এটা হ্যাভটা এই ভার্বের ডান ডু এর সঙ্গে যোগ হয়ে ডান করেছে, মানে হ্যাভের কারণে ডুটা আমার ডান হয়ে এটা কি হয়েছে? পজিটিভ ভার্ব হয়েছে। যে আমি আমার কাজটা কি করেছি? অন্যের দ্বারা করিয়েছি। আমি আমার কাজটা নিজে করিনি, আমি আমার কাজটা কি করেছি? অন্যের দ্বারা করেছি। যেমন আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান বাই হিম। এই গেল আমাদের। তারপরে দেখো ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকশন, এটাও ভার্বের একটা পার্ট। ভার্ব অফ ইনকমপ্লিমেন্ট প্রেডিকশন সেটা দেখো দুই রকমের, কি ইনট্রানজিটিভ ভার্ব, সরি ইনট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকশন। দেখো ইনট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকশন আর হচ্ছে কপলেটিভ ভার্ব, এরই নাম আরেকটা। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকশন, আর একটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। ঠিক আছে, ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব
অফ ইনকমপ্লিট প্রেডিকশন অর কাপলেট ভার্ব কাকে বলে? দেখো, যখন কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ব্যতীত সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না, এই ইন্ট্রানজিটিভ যে ভার্বটা আমরা ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ জায়গায় কমপ্লিট করলাম, ইন্ট্রানজিটিভ ভার্ব যখন অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ব্যতীত সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না, তখন তাকে আমরা কি বলবো? ইন্ট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকশন অর কপুলেটিভ ভার্ব। যেমন কি দেখো, দা ফ্লাওয়ার ইজ বিউটিফুল, এখানে হচ্ছে কোনটা আমাদের বলো তো? এই বিউটিফুল। ঠিক আছে, বিউটিফুল হচ্ছে কি আমাদের ইন্ট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকশন। তারপর দেখো, ট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকশন অর ফ্যাক্টিটিভ ভার্ব কাকে বলবো আমরা? যখন ট্রানজিটিভ ভার্ব যদি অবজেক্ট থাকা সত্ত্বেও, ধরো ওর অবজেক্ট থাকবে, থাকা সত্ত্বেও অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তখন তাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকশন অর ফ্যাক্টিটিভ ভার্ব। যেমন উই ইলেক্টেড হিম চেয়ারম্যান। দেখো, এখানে ইলেক্টেড আমরা তাকে ইলেক্টেড করেছি, মানে বাছাই করেছি। ঠিক আছে, ইলেক্টেড হিম কি কিসের জন্য বাছাই করেছি? চেয়ারম্যানের জন্য। তো এখানে কিন্তু আমাদের দেখো হিমটা একটা অবজেক্ট অলরেডি আছে, কিন্তু উই ইলেক্টেড হিম আমরা তাকে বাছাই করেছি। তারপর আমরা যতক্ষণ না চেয়ারম্যানটা নিয়েছি ততক্ষণ কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না, আমাদের অতিরিক্ত একটা অবজেক্ট নিতে হচ্ছে, যার কারণে এটা হচ্ছে আমাদের কি ট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকশন। এখানে একটা কি দরকার হয়? অবজেক্ট থাকা সত্ত্বেও একটা অতিরিক্ত অবজেক্ট নিতে হয়। ঠিক আছে, তবেই এটা আমাদের কমপ্লিট হয়। যেমন নিচের ভার্ব দেখো ফ্যাক্টিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, যেমন নেম, থিঙ্ক, কল। তারপর দেখো অ্যাপয়েন্ট, মেক, সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, এগুলো সব হচ্ছে কি আমাদের ফ্যাক্টিটিভ ভার্ব বা ট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকশন। বোঝা গেল? দেখো, এই ইনফরমেশন গুলো শুনে আমি জানি তোমাদের মাথা গোলাচ্ছে বা ভাবছো কি সব পড়ছি, কি সব ভুলভাল। তুমি যদি জানো বা জেনে রাখো, তোমার কি কোনো অসুবিধা আছে? আর এগুলো আমাদের রিলেটেড ভাই, গ্রামার পড়তে গেলে, গ্রামার ভালো করে জানতে হলে, আমাদের জায়গা ঠিক করতে হলে আমাদের এগুলো জানতে হবে। কারণ ভার্বটা হচ্ছে একটা সেন্টেন্সের সোল, আত্মা, সেটা একটা দেহে, আমাদের দেহে বিভিন্ন ভাবে আমরা কোথায় আত্মা আছে বা কিভাবে আছে আমরা কিন্তু ঠিক জানি না, এক একজনের কাছে এক এক রকম তথ্য শুনবে। তো এই ভার্বটা হচ্ছে সেরকম, একটা সেন্টেন্সের মধ্যে নানান ভাবে, নানান রূপে, নানান প্রকারে থাকতে পারে, তো সেগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, তো সেখানে তুমি জানছো, জানার চেষ্টা করছো এবং শিখবে, জানবে, এই মনোভাবনা নিয়ে দেখো আরো। ঠিক আছে, এরপরে কি আছে? এরপর আছে কমপ্লিমেন্ট ভার্বে। দেখো কমপ্লিমেন্টও আছে। কমপ্লিমেন্ট কাকে বলবো? কপুলেটিভ ভার্ব বা ফ্যাক্টিটিভ ভার্বের অর্থ সম্পূর্ণ করতে যে অতিরিক্ত ওয়ার্ড গ্রহণ করে তাকে আমরা কমপ্লিমেন্ট বলি। যেমন দা গার্ল ইজ বিউটিফুল। ঠিক আছে, এটি একটি সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহার হয় না। এখানে এখানে কোনটা তাহলে আমাদের কমপ্লিমেন্ট বলো? দেখো, কমপ্লিমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কি? যখন কোনো কমপ্লিমেন্টের সেন্টেন্সের সাবজেক্টকে নির্দেশ করে তখন তাকে আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলবো। এখানে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। ঠিক আছে, এখানে দেখো কি বলা হয়েছে, যখন কোনো কমপ্লিমেন্ট এর সেন্টেন্স এর সাবজেক্টকে নির্দেশ করে। এখানে হি ওয়াজ মেড ক্যাপ্টেন, এখানে ক্যাপ্টেনটা কে হয়েছে? হি হয়েছে। তাহলে এখানে যেটা আমাদের কিন্তু সাবজেক্টকে কি করছে? সাবজেক্টকে নির্দেশ করছে। সুতরাং এখানে আমাদের ক্যাপ্টেন, এটা হচ্ছে কি আমাদের এখানে সাবজেক্ট, হি হচ্ছে কি আমাদের সাবজেক্টিভ, এই ক্যাপ্টেনটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ কি কমপ্লিমেন্ট। আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট কি? যখন কোনো কমপ্লিমেন্টের সেন্টেন্সের অবজেক্টকে নির্দেশ করে তখন তাকে আমরা বলবো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। যেমন উই মেড হিম ক্যাপ্টেন। ঠিক আছে, এখানে ক্যাপ্টেনটা হচ্ছে কি আমাদের অবজেক্ট, তো এখানে আমরা কি তাকে ক্যাপ্টেন নির্বাচন করেছি, তাহলে এটা হচ্ছে আমাদের কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, তারপর দেখো গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব কাকে বলবো আমরা? ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব হয়ে গেছে। তো দেখো প্রত্যেকটা, তুমি যদি না জানতে, ধরো কথার কথা আমি তোমাকে গ্রুপ ভার্ব পড়াচ্ছি, আমি তোমাকে ধরো ওই ভার্বের ভাগগুলো পড়াইনি। যখন আমি বলবো যে ইনট্রানজিটিভ ভার্বের পূর্বে বা পরে প্রিপজিশন যুক্ত হয় ট্রানজিটিভ হয় এবং তাদের অর্থের পরিবর্তন হয়, তাকে গ্রুপ ভার্ব বা প্রিপজিশনাল ভার্ব বলে। তো সুতরাং কেন প্রত্যেকটা ভার্ব পড়তে হয় বা ভাগ জানতে হয়, বোঝা গেল?
তো দেখো যে ইন্ট্রানজিটিভ ভার্বের পূর্বে বা পরে প্রিপজিশন যুক্ত হয় ট্রানজিটিভ হয় এবং তাদের অর্থের পরিবর্তন হয় তাকে গ্রুপ ভার্ব বা প্রিপজিশনাল ভার্ব বলে। যেমন ডু নট রান আফটার মানি, এখানে দেখো রানের সঙ্গে কি হয়েছে, এই যে রান আফটার, এটা হচ্ছে আমাদের কি গ্রুপ ভার্ব। তারপর দেখো দা প্রাইভেট কার ওভারটুকটা হচ্ছে আমাদের কি গ্রুপ ভার্ব। এখানে তো আমরা যে বলি না যে গাড়ি ওভারটেক করেছে, দেখো ওভারটেক করা বলি তো আমরা, গাড়ি ওভারটেক করেছে, এটা পাস্ট ফর্ম আছে তাই ওভারটুক হয়েছে। এগুলো হচ্ছে কি আমাদের গ্রুপ ভার্ব বলবো আমরা। রিফ্লেক্সিভ ভার্ব কাকে বলবো, আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন পড়েছিলাম, তো সেটা শুনে বুঝতে পারো যেখানে নিজেকে জোর দিয়ে বোঝানো হয়, হিমসেলফ, মাইসেলফ, ঠিক আছে। তাহলে দেখো ট্রানজিটিভ ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন তাকে আমরা কি বলবো, রিফ্লেক্সিভ ভার্ব বলবো। যেমন হি কিলড হিমসেলফ, এখানে কি করেছে, সে নিজেই নিজেকে মেরে ফেলেছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ ভার্ব। তারপর দেখো রিসিপ্রোকাল ভার্ব কাকে বলবো, যে ট্রানজিটিভ ভার্বের সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে পারস্পরিক ক্রিয়া ও প্রতিক্রিয়া অর্থ প্রকাশ করে। যেমন দে হেল্প ওয়ান অ্যানাদার, তারপর আমরা ইস আদার, এগুলো আমরা প্রোনাউন পড়েছিলাম, রিসিপ্রোকাল প্রোনাউন। দেখো এবার কি করে এক একটার সঙ্গে রিলেটেড, বা তুমি একটা জানলে কি করে অন্য একটা সহজেই বুঝতে পারবে। যে ওয়ান অ্যানাদার, ইস আদার, এগুলো আমরা রিসিপ্রোকাল প্রোনাউন পড়েছিলাম, তো সেটাই এখানে দেখো রিসিপ্রোকাল ভার্ব হিসাবে কি হয়েছে, এখানে যে হেল্প করছে, কিভাবে হেল্প করছে, যে ওয়ান অ্যানাদার, একজন আরেকজনকে কি করছে, তারা সাহায্য করছে, ঠিক আছে। তো এখানে তাহলে হেল্পটা কি আমাদের রিসিপ্রোকাল ভার্বের মধ্যে পড়ে। এখানে রিসিপ্রোকাল ভার্ব কেন হলো, যে ওয়ান অ্যানাদার, একজন আরেকজনকে হেল্প করছে তার জন্য। তারপর দেখো ইমপার্সোনাল ভার্ব কাকে বলবো আমরা, যে ভার্বের ইমপার্সোনাল ইট, কোন ভার্বের সাবজেক্ট হলে সেই ভার্বকে আমরা ইমপার্সোনাল ভার্ব বলবো। যেমন এখানে ইট হ্যাজ, এই হ্যাজটা কিন্তু এখানে দেখো ইটের কারণে এই ভার্বটা এখানে পাল্টে এর নাম হয়ে গেছে কি ইমপার্সোনাল ভার্ব, ঠিক আছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তারপর দেখো কগনেট ভার্ব, যখন কোনো ইনট্রানজিটিভ ভার্ব তার সমজাতীয় নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে ট্রানজিটিভ হয়ে যায় তাকে আমরা কগনেট ভার্ব বলবো, অথবা যেই ভার্বের অবজেক্ট ভার্বকে উৎপত্তি হয় সেই ভার্বকে কগনেট ভার্ব বলবো। যেমন হি রান এ রেস, ঠিক আছে, হি রান এ রেস, সে একটা দৌড়ে, সে দৌড়চ্ছে এ রেস, সে রেসে কি করছে, দৌড়চ্ছে। দেখো এই গেল আমাদের ভার্ব। আমি জানি তোমাদের অনেকের মাথার উপর দিয়ে অনেক কিছু গেছে, যেটা কি ছিল, এটা কি ছিল, কিন্তু এখানে মেইন যে ভার্বগুলো নিয়ে তোমাদের সঙ্গে কথা হয়েছে, শুরুতে যেগুলো বোঝানো হয়েছে, শেষের দিকে আমি যেগুলো রেখেছি, দেখো সেগুলো যে ইম্পর্টেন্ট নয় তা তো নয়, কারণ যদি ইম্পর্টেন্ট না হতো তাহলে কিন্তু আমাদের গ্রামার এগুলো অ্যাড থাকতো না বা এগুলো অ্যাড করতো না, কারণ এগুলো আমাদের ইম্পর্টেন্ট। কিন্তু যেগুলো আমি শুরুর দিক থেকে তোমাদের করিয়ে গেছি, শেষে তোমার দুটো একটা বাদে সবগুলো ইম্পর্টেন্ট, এবং সবগুলো খুব সুন্দর করে সংজ্ঞা লিখে যাতে তোমরা সুন্দরভাবে বুঝতে পারো, যাতে তোমার কারো কোথাও কোনো অসুবিধা না হয় এবং তোমাদের আইডিয়াটা ক্লিয়ার থাকে ভার্ব সম্পর্কে, তার জন্য কিন্তু প্রচুর ডিটেলস রেখে পুরো ভার্বটা করানো হয়েছে। তো সেটা তোমরা দেখবে, একবারে না হলে দুবার দেখবে, তারপরে যদি বুঝতে তোমাদের কোথাও অসুবিধা সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে এবং তোমাদের সেই সমস্যার সমাধান করে দেওয়া হবে। আর যে সিরিয়াসলি ক্লাসটা শুরু থেকে এই অবধি দেখলে, সত্যি ভাই থ্যাংক ইউ, কারণ তুমি নিজেও জানো না যে তুমি নিজের জন্য কত বড় একটা অ্যাসেট আজকে অর্জন করে রাখলে, বা তুমি তোমার কোন জায়গাটা তৈরি করলে, এটার ফল তুমি পাবে এবং তুমি দেখবে তোমার জায়গাটা ভালো হবে এবং সবকিছু ঠিকঠাক হবে। তো সুতরাং আর কথা নয়, আর কথা বাড়াবো না, এর পরের দিন আমরা কি পড়াবো, অ্যাডভার্ব পড়াবো, তারপরে প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন করে আমরা পার্টস অফ স্পিচটা কমপ্লিট করে দেব। কিন্তু আর বাকিগুলোর জন্য আমাদের একটা করে আলাদা ক্লাস লাগবে না, দুটো তিনটে একসঙ্গেই হয়ে যাবে। তারপরে আমরা আবার নতুন করে টেন্স শুরু করব। তো সুতরাং তোমরা ভালো করে পড়ো, পড়তে থাকো, যেগুলো করানো হচ্ছে সেগুলো দেখতে থাকো, বারবার রিভিশন করো, তোমাদের জায়গাটা তোমরা ঠিক করো, তাহলে তুমি দেখবে ইংলিশটা তোমার কাছে জলের মতো সহজ হয়ে যাবে এবং করতেও কোনো অসুবিধা হবে না। তো সবাইকে অনেক শুভকামনা, অনেক শুভেচ্ছা, অনেক ভালো থেকো, সবসময় ভালো থাকো এবং পড়াশোনাটা ঠিক করে করো, পড়াশোনার জায়গায় নো কম্প্রোমাইজ, ঠিক আছে। এখানে আজকে শেষ করলাম, টাটা।